জামাতের সংস্কার নিয়ে আলাপ দেখে মনে হয় ওনাদেরকে সোল ডিস্ট্রিবিউটরশিপ বলে না, যে উনি একমাত্র সংস্কারের ধারক ও বাহক। 14 সালের পর থেকে এই দলটা পুরোপুরি লুকিয়ে গিয়েছিল, গর্তে ঢুকে গিয়েছিল। জনাব হামিদুর রহমান আজাদ খুবই দায়িত্বশীল একটা পদে আছে। জনাব আমির খসরু মাহমুদের কথা খুবই সঠিক, তবে গণভোট হওয়া যাবে না তা না, মানে ওনার আরেকটু পড়াশোনা করা দরকার। জনাব আজাদকে বলছি, উনি যদি সংবিধানটা পড়তেন, মানে এনারা কিন্তু আমাদের আইন প্রণেতা হবেন, সংসদে যাবেন, তো বেসিক কনস্টিটিউশন যে কেউ যদি পড়ে 5 বছর পর পর নির্বাচন হবে। কিন্তু সারা পৃথিবীতে এমনিতেই কি আসলে একটা সরকার টিকে থাকবে 5 বছর? থাকে সব, প্রত্যেকটা কনস্টিটিউশনে লিখে দেওয়া আছে যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে কি হবে, সেটাও লিখে দেওয়া আছে। সংসদ ভেঙে মানে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি সংসদ ভেঙে যায়, বহু সময় প্রাইম মিনিস্টার বলতে পারে, আইডিয়াল প্র্যাকটিসের কথা বলছি, রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেন, আমরা আগেই নির্বাচন দিয়ে দিতে চাই। 2 বছর পর বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী যে কোনো প্রাইম মিনিস্টার 1 বছর 2 বছর পর সংসদ ভেঙে দিতে বলতে পারেন। তাহলে কি হবে, 5 বছর সরকার থাকবে। সেজন্য বলা আছে পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হবে। সো আমরা এটা করি না, এটা ভাঙছে, সেটা আরেক আলোচনা। গণভোট সংবিধানে নেই কথাটা পুরো ঠিকও না আসলে। সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে শেখ হাসিনা আর্টিকেল 142-তে কিছু কিছু ধারার সংশোধনের জন্য গণভোট রেখেছিল আগে, এটা বাদ দিয়ে দিয়েছেন। পঞ্চদশ সংশোধনী বিরাট একটা অংশ আমাদের আপিল বিভাগ বাতিল করেছে। সো ওই ধারাগুলোর জন্য গণভোট ফিরে এসছে। কিন্তু যে গণভোটটা হতে যাচ্ছে, এই গণভোটটা আমাদের সংবিধান সমর্থন করে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সংবিধান সমর্থন করে না এমন কাজ আমরা করে ফেলতে পারি, আগে করে ফেলতে পারি। করার পর আমরা আসলে পরবর্তী সংসদে গিয়ে এটাকে সংবিধানের পার্ট করা যায়। আমাদের একাদশ সংশোধনী এরকম একটা সংশোধনী, যখন এরশাদ পতনের পর প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতি হয়েছিলেন, নির্বাচন করেছিলেন, পরে উনি আবার প্রধান বিচারপতি পদে ফিরে গেছেন। এটা যেহেতু সংবিধানে নেই, আমরা করে ফেলেছি, পরে আমরা এটাকে র্যাটিফাই করেছি, এটা করা যায়। জামাত প্রসঙ্গে আরও দুটো কথা একটু বলি। জামাতের সংস্কার নিয়ে আলাপ দেখে মনে হয় ওনাদেরকে সোল ডিস্ট্রিবিউটরশিপ বলে না, যে উনি একমাত্র সংস্কারের ধারক ও বাহক। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই আর একটু বলি। ওনারা জুলাইতে ছিলেন, জুলাইতে বিএনপি ছিল, জামাতের চাইতে বেশি ছিল, সব শ্রেণী পেশার মানুষ ছিল। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে পুরো লড়াইটার কথা যদি আমরা আলোচনায় আনি, যখন তাদের নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছিল তখন কিছুদিন তারা মাঠে ছিলেন। এরপর 14 সালের পর থেকে এই দলটা পুরোপুরি লুকিয়ে গিয়েছিল, গর্তে ঢুকে গিয়েছিল। আমি একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের জবাব জামাত কীভাবে দেবেন আমি জানি না। 2023 সালের 28 অক্টোবর বিএনপি একটা মহাসমাবেশ ডাকলো ঢাকায়, লক্ষ লক্ষ মানুষ ছিল। বিএনপি মার খাচ্ছে পুলিশের, মারাও গেল, পাল্টা মার দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়, প্রতিবাদ করা। যাই হোক, সেটা অন্য আলোচনা, কিন্তু বিএনপি মার খাচ্ছে। সেদিনই ডিফারেন্ট একটা জায়গায় জামাত অসাধারণ একটা সমাবেশ করে, সুশীল সমাবেশ করে ফেরত গেছে। জামাত মার খায়নি কেন তখন? সো কার সাথে কার কি ছিল সম্পর্কগুলো আমরা বলতে পারি, সম্পর্ক এই কথাগুলো আলাপে আনতে হবে। তারা এখন সংস্কার নিয়ে যে অ্যাটিটিউড দেখাচ্ছেন, অথচ এই সংস্কার নিয়ে একটু যদি বলি, বিএনপির একটা 27 দফা ছিল সম্ভবত বহু আগে। 24 সালের নির্বাচনের 2-3 বছর আগে থেকে গণতন্ত্র মঞ্চ সহ আরো দলগুলোর সাথে সংস্কারের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলাপ করেছে, করে 31 দফা হয়েছে। আজকে জামাত মনে হচ্ছে ওই যে বলে না, মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ। জামাত সেই অবস্থা হয়েছে যে সংস্কার তারা এর আগে কখনো কথা বলে না। তাহলে আমি ওই জায়গাটায় আসি, কেন এগুলো বলছেন বারবার? ওনারা আসলে নির্বাচনকে একটা মানে জিম্মি করে, নির্বাচন হওয়াকে জিম্মি করে তাদের কিছু দাবি দেওয়া আছে।